হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। আপনাদের মুভি মাসিহা ফিরে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কেন সাইয়ারার এই লেভেলের ক্রেজ বা এই লেভেলে বক্স অফিসে সাকসেসফুল হচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিই, আই থিঙ্ক আমি একটা দুটো ভিডিওতে এর আগেও মেনশন করেছি যে আমি ট্রানজিশন পিরিয়ডে ছিলাম দুটো কোম্পানির মধ্যে। তো জব সুইচ যেহেতু করছি, তো সেটা প্রায় শেষ হয়ে এসেছে। আই উইল বি মুভিং টু নয়ডা। আমি এই কদিন চেষ্টা করছিলাম যত বেশি ভিডিও বানিয়ে নেওয়া যায়, বাট সেটা যে করতে পেরেছি তা নয়। এবার নয়ডাতে গেলে নতুন জায়গা, তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তো কিছুদিন বাদে হয়তো এক মানে একটা সার্টেন টাইম আমার চ্যানেলে হয়তো ভিডিও কম আসবে বা চ্যানেল হয়তো পজও থাকতে পারে, ঠিক আছে? তো সেটার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। আপনারা পুরোনো ভিডিও দেখতে পারেন এবং আমি যতটা পারবো আর কি ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ অ্যাডজাস্ট হতেও তো একটা টাইম লাগে। তো যাই হোক, আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো সাইয়ারা কেন সাকসেসফুল হচ্ছে, এই যে এই লেভেলের ক্রেজ। দেখুন, আমি সবসময় খুশি হই যখন কোনো সিনেমা সাকসেসফুল হয়, ঠিক আছে? সেটা আমার জন্য বানানো হোক চাই না হোক, ঠিক আছে? আর আমার ওই পাতি সেন্টিমেন্টও নেই যে আমি ছোটবেলায় যে হিরোদের দেখেছি আমি তাদের নিয়েই পড়ে থাকবো, ফ্যান্ডাম জিনিসটাই আমার নেই। এটা আমি বলেছিলাম। আমি চেঞ্জে বিলিভ করি। চেঞ্জ একটা ইনএভিটেবল জিনিস। যে জিনিসটা পুরনো, যে জিনিসটা স্ট্যাগন্যান্ট, সেটা রিপ্লেস হয়ে যাওয়াই সমাজের নিয়ম, প্রকৃতির নিয়ম। তো আমি খুবই খুশি যে এইরকম দুজন ডেবিউটান্টের সিনেমা এত ভালো রেসপন্স পাচ্ছে, এত সাকসেসফুল হচ্ছে। যদিও সেটা আমার জন্য বানানো নয়। তো আমার মনে হলো তিনটে মেন কারণ: ডেমোগ্রাফিক, মিউজিক অ্যাজ দ্য বিগেস্ট মার্কেটিং ইকুয়ালাইজার, আর থার্ড, রোম্যান্টিক ট্র্যাজেডি বিং এভারগ্রিন। এই তিনটে পয়েন্ট আমার মনে হলো এই সিনেমাটা ক্রেজের পেছনে দায়ী। তো এক এক করে আলোচনা করব। প্রথমে আমি যদি আসি ডেমোগ্রাফিক এবং টার্গেট অডিয়েন্সে। দেখুন, যারা ফ্রেন্ডস দেখেছেন, ফ্রেন্ডস সিটকমটা, ওখানে ফিবির একটা ডায়লগ ছিল, ঠিক আছে? ডোন্ট ইয়াক অন সামওয়ান এলসেস ইয়াম। আমি এটা আগেও বলেছি যে সিনেমা একটা স্পেসিফিক ডেমোগ্রাফিককে মাথায় রেখেই তৈরি হয়, ঠিক আছে? পৃথিবীর এরকম কোনোদিন কোনো সিনেমা হয়নি যেটা সবার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। তা হয় না। এটা আমি যখন ভিডিও বানানোর আগে আমি দেখতাম এরা যখন একটা সার্টেন টাইপ অফ ফিল্মকে সিরিয়াল বলে বা সেটা একটা বুড়ো বুড়িদের সিনেমা বলে দাগিয়ে দিত, আমি অপছন্দই করতাম। সিনেমা সবসময় একটা স্পেসিফিক ডেমোগ্রাফিককে মাথায় রেখে, একটা স্পেসিফিক ডেমোগ্রাফিকও আমি বলবো না, একটা স্পেসিফিক সেট অফ অডিয়েন্সকে মাথায় রেখেই তৈরি হয়। আমি ফর এক্সাম্পল বলছি, মার্টিন স্করসেসি যে সিনেমাগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু সবার জন্য নয়। সেটাও তিনি একটা সার্টেন সিনেফাইল অডিয়েন্সের জন্যই বানাচ্ছেন। সেম উইথ সত্যজিৎ রায়। তো আজকে যদি একটা সিনেমা তৈরি হয় যেটা এক্সক্লুসিভলি এই যে নতুন জেনারেশনটা, ধরুন 15-16 বছর বয়স থেকে 21-22 বছর বয়স, মানে যেটা আমি রিভিউর সময়ও বলছিলাম, এই ডেমোগ্রাফিকটাকে, এই জেনজি ডেমোগ্রাফিকটাকে মাথায় রেখে তৈরি হয়, তাহলে ক্ষতিটা কি? আমি সিনেমাটা দেখতে গিয়েই বলেছিলাম আমি রিভিউর সময় যে আই ওয়াজ দ্য ওল্ডেস্ট পার্সন ইন দ্যাট সিনেমা হল দ্যাট ডে। আমি এই ডেমোগ্রাফিকটার মধ্যে পড়ি না। আমি পার্সোনালি সিনেমাটা আমার যে দারুণ লেগেছে তাও নয়। তো তোমার জন্য যে জিনিসটা বানানো হয়নি, স্টে দ্য ফাক অ্যাওয়ে। সিম্পল, তাই? রাইট? তোমার জন্য বানানো হয়নি, তোমার পোষাচ্ছে না, তুমি বস দূরে যাও। অন্য জিনিসের জন্য, ওই যে বললাম যে ডোন্ট ইয়াক অন সামওয়ান এলসেস ইয়াম, দিস ইজ দ্য মোটো টু লিভ বাই, ঠিক আছে? এটা একটা জেনজি অডিয়েন্সের জন্য বানানো সিনেমা, একটা স্পেসিফিক এজ গ্রুপকে মাথায় রেখে, এবং তাদের কিন্তু সিনেমাটা খুব ভালো লাগছে, ঠিক আছে? এবার আমি একটা 29 বছরের ছেলে, আমি একটা সার্টেন ওয়েতে বড় হয়েছি, আমি একটা সার্টেন ভাবে পৃথিবী দেখেছি। আমি যদি আমার পছন্দ অপছন্দ, আমার কিন্তু সিনেমাটা ভালো লাগেনি, আমার সিনেমায় অনেক জিনিসই ক্রিঞ্জ লেগেছে, আমার মোটামুটি লেগেছে সিনেমাটা ওভারঅল, আমি এটা রিভিউর সময়ও বলেছিলাম। কিন্তু আমি অ্যাজ আ 29 বছরের ছেলে, আমি যেভাবে পৃথিবীটা দেখেছি, আমার যা রুচি বা পছন্দ, আমি একটা এখনকার 18 বছরের ছেলে বা মেয়ের ওপরে যদি সুপার ইম্পোজ করে দিই, সেটা তো ফেয়ার নয়। তাদের সাথে আমার তো একটা জেনারেশন গ্যাপ আছে। আজকে তাদের যে পছন্দ অপছন্দ তার সাথে আমার এক নয়। ঠিক যেভাবে আমার থেকে যারা 10-12 বছরের বড়, আজকে ধরুন তারা আর্লি 40s আছে, তাদের সাথে আমারও একটা ডিফারেন্স আছে। তাদের পছন্দ অপছন্দ, তাদের রুচি, কারণ তারা পৃথিবীটাকে একভাবে দেখেছে, তারা একভাবে বড় হয়েছে। এটা একটা সিক্লিক্যাল জিনিস। আমি আমার থেকে 10 বছরের
ছোট বা 10 বছরের বড়, আমরা প্রত্যেকেই একটা জেনারেশনে বাউন্ড, ঠিক আছে? আমাদের জেনারেশনের আগের জেনারেশন আমাদের এইভাবে দেখে, ঠিক আছে? তো এটাকে এরকম ভাবে দেখার কিছু নেই যে চলো এটা তো আমার জন্য ওয়ার্ক করছে না অর্থাৎ জিনিসটা বাজে, তা নয়। এটা যাদের জন্য বানানো হয়েছে তাদের জন্য ওয়ার্ক করছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? আমি যেরকম আমার রুচি পছন্দ, অন্য কেউ আমাদের থেকে ওল্ডার জেনারেশন যারা ধরুন আজকে 40s আছে, তাদের তারা যদি আমার ওপরে তাদের রুচি পছন্দ সুপার ইম্পোজ করতে চায়, সেটা যেরকম উচিত না, আমিও সেরকম আমার যে রুচি বা পছন্দ, লাইকস অ্যান্ড ডিসলাইকস, সেটা আমি একটা 17 বছরের 18 বছরের ছেলে বা মেয়ের ওপরে যাদের জন্য এই সিনেমাটা বানানো তাদের ওপরে ইম্পোজ করতে যাব না, ঠিক আছে? এই ফেনোমেননটাকে বলে জুভেনয়া, ঠিক আছে? এটা একটা সিক্লিক্যাল জিনিস, যে আগের জেনারেশন ভাবে তার পরের জেনারেশন হচ্ছে মানে তাদের টেস্ট খুব খারাপ, তারা বিগড়ে যাচ্ছে অ্যান্ড অল দ্যাট। এটা প্রত্যেকটা জেনারেশন ভাবে, ঠিক আছে? এটা একটা সিক্লিক্যাল জিনিস, আপনারা জুভেনয়া গুগল করে দেখতে পারেন। তো এই সিনেমাটা যে ডেমোগ্রাফিকের জন্য বানানো হয়েছে, রিগার্ডলেস অফ হোয়াট মি সেইং অর মি থিঙ্কিং, আমার সিনেমাটা তো মোটামুটি লেগেছে। আমি বলবো যাদের জন্য যে ডেমোগ্রাফিকটাকে মাথায় রেখে এই সিনেমাটা বানানো হয়েছে, এবং আবারও সিনেমা একটা স্পেসিফিক অডিয়েন্সকে মাথায় রেখেই সবসময় বানানো হয়, দিস ইজ আ ড্যাম গুড থিং। যে এই অডিয়েন্সটার, এই 16 থেকে 21 এই অডিয়েন্সটার ভালো লাগছে, দিস ইজ আ ড্যাম গুড থিং, ঠিক আছে? প্রথমত এই গেল হচ্ছে ফার্স্ট কথা, ডেমোগ্রাফিক্যালি ওয়ার্ক করেছে, একটা স্পেসিফিক সেট অফ অডিয়েন্স বুঝেছে তারা কি চায় বা না চায়, মোহিত সুরি সেটা বুঝেছেন, তিনি সেরকমই একটা সিনেমা বানিয়েছেন যেটা ক্লিক করেছে। এটা আশিকি তুর ক্ষেত্রেও তাই ছিল যখন আমাদের এই বয়সটা ছিল, আওয়ারা পানের ক্ষেত্রেও তাই ছিল, যেটা আমাদের থেকে ধরুন আরো বড়, যারা 5-6 বছরের বড়, আই থিঙ্ক আওয়ারা পান বোধহয় 2006 কি 2007 এসেছিল। ইট ওয়াজ ট্রু ফর দ্যাট, ইট ইজ ট্রু ফর সাইয়ারা, ঠিক আছে? যাদের জন্য বানানো তাদের জন্য ক্লিক করেছে। ইফ ইউ ডু নট লাইক ইট, স্টে দ্য ফাক অ্যাওয়ে। এই গেল হচ্ছে প্রথম ডেমোগ্রাফিকের কথা। সেকেন্ড হচ্ছে মিউজিক ইজ দি বিগেস্ট মার্কেটিং ইকুয়ালাইজার। আমাদের ভারতবর্ষের সিনেমায় আপনি যতই ডিজিটাল প্রমোশন করে নিন, আপনি যতই মানে কর্পোরেট বুকিং করে নিন, এই বিগ বসে যান, এই ফেক পিআর করুন, সব থেকে বড় ইকুয়ালাইজার মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা পেনিট্রেট করে সেটা হচ্ছে মিউজিক। দেখুন এই সিনেমাটা আমার পার্সোনালিতে মোটামুটি লেগেছিল, বাট সিনেমাটার সাউন্ড ট্র্যাক কিন্তু আমারও খুব ভালো লেগেছে, এবং সিনেমাটার সাউন্ড ট্র্যাক কিন্তু জেনুইনলি পপুলার হয়েছে সিনেমার রিলিজের আগে। এবং আমি যেটা বারবার করেই বলছি যে একটা সিনেমার যদি গান হিট হয়, সেটা সব থেকে বড় মার্কেটিং স্ট্র্যাটেজি। তার থেকে বড় মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি হাজার একটা জিনিস করেও করে নিতে পারবেন না। এবং যখনই আপনি ভারতীয় সিনেমায় একটা সাকসেসফুল ডেবিউ হয়েছে, ডেবিউ হচ্ছে মানে কি, হিরো হিরোইন ওয়েল নোন নয়, তখনই দেখবেন সিনেমার গান সুপারহিট। আপনি এটা কাহনা পেয়ারের ক্ষেত্রে দেখে নিন, আপনি একটা ফুল অর কাটের ক্ষেত্রে দেখে নিন, যখন অজয় দেবগান এসেছিল, কুমার শানুর হিট হিট গান। আপনি বাংলাতে দেখে নিন, জিদ্দার সাথী যখন এসেছিল তখন সাথী সিনেমার সাউন্ড ট্র্যাক সুপারহিট ছিল। আপনি চিরদিনই তুমি যে আমার, মানে চিরদিনই তুমি যে আমার ওয়ান, যেটা রাহুল এবং প্রিয়াঙ্কা, তাদের ওই সিনেমার গান ব্লকবাস্টার ছিল সেই সময়, চার্ট বাস্টার গান ছিল বাংলাতে। যখনই ডেবিউটান্টওয়ালা সিনেমা এসছে, যদি তোমার গান ভালো হয়, দ্যাট ইজ দ্য বিগেস্ট মার্কেটিং ইকুয়ালাইজার, ঠিক আছে? এই সিনেমার গান কিন্তু জেনুইনলি ভালো। এবার অনেকে মোহিত সুরির পুরোনো সিনেমার সাথে এই সাউন্ড ট্র্যাকটার কম্প্যারিজন করবেন, আমি বলবো সেটা ফেয়ার নয়, ঠিক আছে? আশিকি টুর সাউন্ড ট্র্যাক আমি এটার থেকে এগিয়ে রাখবো, বা আওয়ারা পানের সাউন্ড ট্র্যাকও আমি এর থেকে এগিয়ে রাখবো, বাট এই সাউন্ড ট্র্যাকও কিন্তু জেনুইনলি ভালো। হয়তো মোহিত সুরির বেস্ট সাউন্ড ট্র্যাক নয়, আমি বলবো মোহিত সুরির বেস্ট সাউন্ড ট্র্যাক হচ্ছে আওয়ারা পান, বা একটা এক্সভিলেন বা একটা আশিকি টুর লেভেলের সাউন্ড ট্র্যাক অবশ্যই নয়, বাট সাউন্ড ট্র্যাকটা কিন্তু জেনুইনলি ভালো, এবং সেটা কিন্তু কানেক্ট করেছে। এবং আপনি যখন কোনো ডেবিউটান্ট আনছেন, সব থেকে বড় মার্কেটিং ইকুয়ালাইজার ভাই এখনো 2025-এ দাঁড়িয়েও মিউজিক। 1991 সালে ইয়ে হিট হয়েছিল, আশিকি হিট হয়েছিল, ফুলর কাটে হিট হয়েছিল, একই কারণে 2025-এও কিন্তু তাই, ঠিক আছে? আর লাস্ট আমি আরেকটাই কথা বলবো, সেটা হচ্ছে এই যে রোম্যান্টিক স্টোরি আর্ক, আমি প্রথম দিন স্পয়লার ভুল করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ট্রেলার অত ভালো করে দেখিনি। এখন উই ক্যান সেফলি ডিসকাস দিস যে মেয়েটির অ্যালজাইমার্স আছে, ইটস আ রোম্যান্টিক ট্র্যাজেডি স্টোরি। এবং এই যে জিনিসটা, এটা একটা এভারগ্রিন জিনিস, ঠিক আছে? এটা সব সময় কাজ করে। এই যে বিরাগ, এই যে মানে প্রেম, ব্যথা, না পাওয়ার যন্ত্রণা,
উফ মানে নিজের মাঝে মাঝে মনে হয় মির্জা গালিব। যাই হোক, তো এই যে না পাওয়ার যন্ত্রণা, প্রেম, ব্যর্থ প্রেম, এই জিনিসটা, এই যে বিষাদ রস, এটা কিন্তু এভারগ্রিন একটা। এটা দেবদাসের সময়ও চলেছিল, এটা আ ফল্ট ইন আওয়ার স্টার, এটা দিল বেচারা, এটা আশিকি টু, এটা সাইয়ারা, এটা কিন্তু সব সময় চলে। এই যে স্টোরিটা, রোম্যান্টিক ট্র্যাজেডি, যে দুজন মানুষকে ভালোবাসে, কিন্তু একজনের এমন কিছু একটা ইস্যু আছে, সেটা রোগ হতে পারে, সেটা এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস হতে পারে, যার জন্য দুজনের মিলন হচ্ছে না। মিলন মানে আমি মেটাফরিক্যালি বলছি অবভিয়াসলি, বা ফিজিক্যালিও বলছি, আই গেস, আই এম নট শিওর হাউ উইল ইউ গাইজ ইন্টারপ্রেট। বাট যাই হোক, এই জিনিসটা কিন্তু সব সময় ওয়ার্ক করে, ইটস অ্যান এভারগ্রিন থিং। দেবদাসে দেখুন একই গল্প, লাস্টে গিয়ে দেবদাস মারা যাচ্ছে। আমরা আশিকি টুতে একই জিনিস দেখেছি। দিল বেচারা কোভিড এর সময় এসে এত পপুলার হয়েছিল। রোম্যান্টিক ট্র্যাজেডি যেখানে ভালোবাসাটা আছে, কিন্তু লাস্টে গিয়ে কোথাও গিয়ে একটা ফেট বা একটা ইন্টারনাল কারণ বা একটা রোগ বা একটা এক্সটার্নাল কারণ, দুজন লাভার একত্রিত হতে পারছে না। এই যে প্রেম হলো কিন্তু মিলন হলো না, আবারও মির্জা গালিব মোডে আছি আমি আজকে। তো এই জিনিসটা কিন্তু এটা একটা এভারগ্রিন স্টোরি, ঠিক আছে? এই জিনিসটা, গল্পটা একদমই চেনা একটা গল্প, আপনি প্রথম 15 মিনিট দেখে বলে দিতে পারবেন। ইভেন সেকেন্ড হাফেও যে রিভিলেশনটা আসছে সেটাও খুব প্রেডিক্টেবল। আই থিঙ্ক অনেক সিনেমার সাথে কম্প্যারিজনও আসছে যে এই সিনেমা থেকে ইন্সপায়ার্ড, ওই সিনেমা থেকে ইন্সপায়ার্ড। অ্যাকচুয়ালি ইন্সপিরেশনটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে যে যে জিনিসটা কানেক্ট করে। আমি নিজে আপনাদেরকে বহুবার বলেছি যে এই রোম্যান্টিক কমেডি এই জিনিসগুলো না, মানে এটা ট্রেন্ডের বিষয় না, এটা বেসিক হিউম্যান ইমোশন। আপনি যদি মোটামুটিও বানান, একটা ভালো হরর সিনেমা বানালেন, একটা ভালো রোমান্টিক সিনেমা বানালেন, একটা ভালো কমেডি সিনেমা বানালেন, সব সময় চলবে, এটা ট্রেন্ডের বিষয় নয়। দিস আর টাইড টু বেসিক হিউম্যান ইমোশনস। দেখুন সাইয়ারা সিনেমাটা আমি যদি ডেমোগ্রাফিক বাদ দিয়ে একদম অবজেক্টিভলি অ্যাজ আ মুভি দেখি, ইটস আ অ্যাবভ অ্যাভারেজ ফিল্ম, ঠিক আছে? সিনেমাটা কিন্তু দারুণ কিছু সিনেমা না, বাট তাও এই গল্পটা, বিকজ ইট ইজ টাইড টু দ্য বেসিক হিউম্যান ইমোশনস, ওই যে প্রেম হলো কিন্তু মিলন হলো না, দিস ওয়ার্কস। সো এই তিনটে কারণে আমার মনে হলো, আরো মাল্টিটিউড অফ রিজনস আছে। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আহান পান্ডে এবং আনিত পাড্ডা, যাকে আমি আগের ভিডিওতে ভুল করে আনিত পান্ডা বলে দিয়েছিলাম। যাই হোক, শি হ্যাজ বিকাম আ ন্যাশনাল ক্রাশ। আনিত পান্ডে, সরি, আহান পান্ডের কাজও খুব খারাপ নয়, এবং আনিত পাড্ডাও খুবই ভালো কাজ করেছে ডেবিউ ফিল্ম হিসাবে। তো তারা নেপোকিড হলেও আই থিঙ্ক আনিত পাড্ডার সাম কানেকশনস আছে, আর আহান পান্ডে তো চাঙ্কি পান্ডের আই থিঙ্ক বোধহয় কিছু নেফিউ টেফিউ হবে। তো তাদের কাজ খুবই ভালো, বাট মেনলি আমার মনে হলো এই তিনটে কারণে, যে ডেমোগ্রাফিক্যালি ক্লিক করেছে, মিউজিক বিকেম দ্য বিগেস্ট মার্কেটিং ইকুয়ালাইজার, আর যেটা বললাম প্রেম হলো কিন্তু মিলন হলো না, এই তিনটে কারণে সাইয়ারা কিন্তু এই লেভেলের ক্রেজ দেখাচ্ছে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।